আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে তার লিপসিং করে ওনার এই বক্তব্যটা দেওয়া হয়েছে। আমার বক্তব্য হলো যে যদি এটা না হয়, আমি যদি বলি উনি আওয়ামী লীগে যোগদান করেছেন, এখন পুলিশ একটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নাম, সেটাও তো আমি বলতে পারি ওনার এই বক্তব্য থেকে যে পুলিশও একটা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের নাম, সেই হিসাবে উনি মুখপাত্র ওই দলের। ওবায়দুল কাদেরের মুক্তি উনিও বলছেন। আমি যদি আমার বক্তব্য হলো যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমাদের ইনভেস্টিগেশনে কাজ করি। আপনার যদি সরকারের পারপাস নিয়ে এত যদি কথা বলেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আমি জানি আপনার একটা বাচ্চা কিন্তু অসুস্থ, স্পেশাল চাইল্ড। এই যে আপনি যে মিথ্যা কথাটা বলছেন, এটা আপনি একজনকে একজন স্বৈর শাসককে ক্ষমতায় রাখার জন্য আপনি জনগণের সাথে প্রতারণা করছেন, 18 কোটি জনগণের সাথে প্রতারণা করছেন। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আপনার তো আইজিপি হওয়ার কথা না, কারণ আপনার ব্যাচে অনেক কোয়ালিফাই কর্মকর্তা ছিল, তারপরেও আপনি আইজিপি হয়েছেন, আপনাকে সাধুবাদ জানাই, আপনাকে স্যালুট করি। তারপরেও আপনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, আপনি একটা অবৈধ অসাংবিধানিক নির্বাচন করে দিয়েছেন, আবার আপনি চুক্তিভিত্তিক আপনি নিয়োগ নিয়েছেন। এই যে আপনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আমি একজন সাবেক আপনার সহকর্মী হিসেবে, আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমার আপনার প্রতি করুণা হচ্ছে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আপনার এই অসুস্থ বাচ্চা, সে হয়তো আপনি যে মিথ্যা কথা বলেছেন এবং জাতির সাথে প্রতারণা করেছে, সে হয়তো বুঝবে না, অথবা আমরা হয়তো বুঝতে পারবো না যে সে বুঝতে পেরেছে, অথবা আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু তার অবুঝ মন কিন্তু ঠিকই জানবে যে আমার বাবা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হয়ে 18 কোটি জনগণের সাথে প্রতারণা করলেন এবং এই স্টুডেন্টদের একটা বৈধ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একজন স্বৈর শাসক, একজন অসাংবিধানিক প্রধানমন্ত্রী, একজন অবৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আপনি এই কথাটি বললেন। এটিও আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি, আপনারা যে কথাগুলো বলেছেন এবং আপনাদের বক্তব্যে একটি বারো 200 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আপনারা সমবেদনা প্রকাশ করেন নাই, দুঃখ প্রকাশ করেন নাই, এবং এই বিষয়ে আপনাদের কোনো আলোচনার ভিতর আনেন নাই। বরং উপরন্তু আপনারা বলেছেন যে সরকারি যে সম্পদ ধ্বংস হয়েছে এবং এই হত্যাকাণ্ডগুলো হয়েছে, এটা আপনি জামাত শিবিরের কথা বলেছেন এবং বলেছেন যে বিএনপি ফান্ডিং করেছে। এটি দুঃখজনক এবং এটা আপনারা পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী যারা পুলিশের জুনিয়র অফিসাররা আছে তাদের কাছ থেকে যে তারা আপনাদের কাছ থেকে যে কি শিক্ষা নিচ্ছে এবং আপনাদেরকে তারা মনে মনে যে কত ধিক্কার দিচ্ছে, আপনার যদি তাদের মাইন্ড রিড করার যদি কোনো যন্ত্র থাকে, অথবা আপনি একটা পয়সা দিয়ে যন্ত্রটা কিনে আপনি তাদের মাইন্ডটা রিড করেন যে তারা আপনাদের সম্পর্কে র্যাবের ডিজি এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আপনি গতকাল যে কথা বলেছেন, এটি আমার আর কোনো ভাষা নাই। যদিও আমার মুখে অনেক খারাপ ভাষা আসছিল, যেহেতু আপনারা দুইজন আমার সহকর্মী, আমি এই জন্য এর থেকে আর বেশি খারাপ ভাষা আমি ব্যবহার করতে পারছি না। এরপরে আসেন আপনি সেনাপ্রধানের যে ভাষণ দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেনারেল নিয়াজি বিভিন্ন এলাকায় হেলিকপ্টারে যেতেন, হেলিকপ্টারে যাওয়ার পরে উনি ধ্বংসযজ্ঞ দেখতেন যে সরকারি স্থাপনা কি ধ্বংস হয়েছে, এগুলো এসে উনি মিডিয়াতে বক্তব্য দিলেন। আমিও ঠিক একই অবস্থা জেনারেল ওয়াকারুজ্জামান এবং 1971 সালে জেনারেল নিয়াজির যে ভূমিকা, এই দুই ভূমিকার ভিতর আমি কোনো পার্থক্য দেখতে পাই নাই। এবং জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু একটি বারও 200 বা 300 হত্যাকাণ্ডের শিকার হয়েছে, একটি বার উনি সমবেদনা প্রকাশ করে নাই, একটি বার এই বিষয়ে উনি দুঃখ প্রকাশ করে নাই, একটি বার উনি কিন্তু এটা নিয়ে উচ্চারণ করেন নাই। উনি উপরন্তু বলেছেন যে সমস্ত সরকারি সম্পত্তি ধ্বংসযোগ্য হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত, এবং উনি বলেছেন যে এখন আন্দোলনটা নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আগামী 2-3 দিনের ভিতর পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে আমি বলছি। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আব্দুল্লাহ মামুন, আপনাকে আমি বলছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি ব্যারিস্টার হারুনা রশিদ, আপনাদেরকে আমি বলছি, আপনারা যে এই কথাগুলো বলেছে, আমি তো 30 ইয়ার্স আমার ইনভেস্টিগেটিভ এক্সপেরিয়েন্স। সেনাপ্রধানের হয়তো ইনভেস্টিগেটিভ এক্সপেরিয়েন্স নাই, কিন্তু র্যাবের ডিজি
পুলিশের আইজিত ইনভেস্টিগেটিং এক্সপেরিয়েন্স আছে, সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে 40 বছর চাকরি করেছে, ন্যূনতম তার ইনভেস্টিগেটিং এক্সপেরিয়েন্স আছে। তো যদি আপনার থেকে থাকে, এটি আসলে মাসুক ভাই আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলি আসলে ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল যখন আন্দোলনটা নিয়ন্ত্রণে আনতে পারে নাই, তখন শেখ হাসিনা হুকুম দিয়েছে ওবায়দুল কাদের সাহেবের মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, যে দেখা মাত্র গুলি বা কারফিউ এবং দেখা মাত্র গুলি। এবং এই আদেশ পাওয়ার পরে আমার পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে অতি উৎসাহী যে কর্মকর্তাগণ তারা ব্রাশ ফায়ার করেছে। কারণ আমাদের যে স্বয়ংক্রিয় অস্ত্র, যে আমাদের যে এসএমজি শর্ট মেশিন গান, আপনি যদি একটা ট্রিগার চাপেন তাহলে 1 মিনিটে আপনি 30 জন নিরস্ত্র লোককে হত্যা করতে পারবেন। তো তাহলে এরকম যখন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যখন প্রধানমন্ত্রীর কাছে খবর গিয়েছে যে হত্যাকাণ্ডের পরিমাণ 4 থেকে 500 এবং হাজার হাজার লোক ইনজিউর্ড হয়েছে, তখন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের এবং আমার পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা মিলে তখন সিদ্ধান্ত নিল যে তাহলে বিটিভিতে আগুন লাগিয়ে দাও এবং আমাদের ইন্টারনেটের যে কানেকশনটা সে ফাইবার কেবল বা ফাইবার অপটিক্স, এটাতে আগুন লাগিয়ে দাও। তখন আমরা বলতে পারবো যে আন্দোলনকারীরা বিটিভিতে আগুন দিয়েছে, এই কারণে বিটিভির সাথে অন্যান্য চ্যানেলগুলো যেহেতু সম্প্রচারের সম্পর্ক আছে, এই কারণে সম্প্রচারটা এমনি বন্ধ হয়ে গেছে। এবং এই ইন্টারনেটের ফাইবার কেবল বা ফাইবার অপটিক্সে আগুন দিয়েছে, এই কারণে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেছে। আসলে আমরা অনেক দর্শকরা এখন কথা বলবে, আর আমাদের ডক্টর প্রফেসর শওকত আলী সাহেব দর্শক, আমি শেষ করে দিচ্ছি, আমাকে 1 মিনিট দেন, আমি শেষ করে দিচ্ছি। এই যে আমি যেটা বলতে চেয়েছিলাম, আসলে এই কাজটি করে এই যে ইন্টারনেট কানেকশন বা টোটাল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্প্রচার বন্ধ করে দিয়ে আসলে যে এই যে শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এদের লাশ গুম করা হয়েছে, তাদের গণকবর দেওয়া হয়েছে, অথবা লাশগুলো নিয়ে বুড়িগঙ্গ অথবা বঙ্গোপসাগরে অথবা বাংলাদেশ অতিক্রম করে ভারতের সীমানায় কোনো গণকবর দেওয়া হয়েছে। এই কাজগুলো করা হয়েছে। এই কাজগুলো যখন শেষ হয়েছে, তখন সুন্দর করে আরেকটি ন্যারেটিভ রেডি করেছে। ন্যারেটিভটা হচ্ছে যে এটা জামাত শিবিরের লোকজন করেছে এবং বিএনপি ফান্ডিং করেছে, আমি তাদেরকে ছাড় দিব না। তো যেহেতু আপনি আর আমাকে সময় দিবেন না, আধা মিনিট, আমি যেটা আপনার মাধ্যমে আমি একটু আন্দোলনকারী এবং আন্দোলনকারীদের বাবা মা, অভিভাবক এবং বিএনপি জামাত তথা 62টা দল যারা আন্দোলন করছে, ইনফ্যাক্ট 18 কোটি জনগণ, তাদের উদ্দেশ্যে আমি 2-3টি কথা বলতে চাই। একটু হচ্ছে এটা যদি একটা অসম যুদ্ধ, কারণ শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে এবং শেখ হাসিনা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী ব্যবহার করছে, তাহলে এটি একটা অসম যুদ্ধ। তো আমি এই যারা যুদ্ধ করছে, যারা আন্দোলন করছে, এই আন্দোলন কিন্তু শেষ হয়ে যায় না, আন্দোলন কিন্তু চলবে। তাহলে আমি আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিযোগ এবং যারা অভিভাবক এবং যারা রাজনৈতিক দল আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি 99% আমি মনে করি তারা ভালো, তারা দেশপ্রেমী। এখানে 1% আছে যারা কুশীলভ, যারা কমান্ড লেভেলে আছে, যারা বেনিফিট নিচ্ছে, তারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। যখন সরকার থেকে আদেশ পায়, 1জন বা 2জনই যথেষ্ট আপনার অটো অস্ত্রের ট্রিগার চাপলে একসাথে 25-30 জনকে হত্যা করা যায়। এই যে 1%, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই 1% কে আপনারা আইডেন্টিফাই করেন এবং তাদের পরিবার পরিজন কোথায় থাকে, তার স্ত্রী কোথায় চাকরি করে, সে কি হাউস ওয়াইফ নাকি কোথাও চাকরি করে, তার ছেলে মেয়ে কি পড়ালেখা করে নাকি কোথায় চাকরি করে, এগুলো আপনারা দ্রুত একটা তালিকা করে ফেলেন, কারণ আপনাদের আবার সরাসরি যুদ্ধে লিপ্ত হতে পারে। সেক্ষেত্রে আপনারা টোটাল 100% পুলিশ, সেনাবাহিনী, বিডিআর এদের সাথে যুদ্ধ না করে, আমি যে 1%-এর কথা বললাম, যারা কুশীলভ এবং যারা গত 18 বছর ধরে অবৈধ সরকারকে ক্ষমতায় রেখেছে, ক্ষমতায় রাখার চেষ্টা করছে এবং যারা অসাংবিধানিক ভাবে নির্বাচন করে দিয়ে তাদেরকে ক্ষমতায় রেখেছেন, এই তালিকাগুলো করেন, আবার সময় এদেরকে মোকাবেলা করেন, এদেরকে পরাস্ত করেন, তাহলে আপনার টোটাল পুলিশ, টোটাল সেনাবাহিনী ইনডাইরেক্টলি পরাস্ত হয়ে যাবে। এটি হচ্ছে একটা উপদেশ। আরেকটা উপদেশ হচ্ছে স্কুল কলেজ, আমি দেখলাম এডুকেশন মিনিস্টার বলেছে যে স্কুল কলেজ দ্রুত খুলে দিবে। আমি এই সমস্ত ছাত্র ভাইদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, আপনার কিন্ডার গার্ডেনের বাচ্চাকেও আপনি স্কুলে পাঠাবেন না। আপনি বলবেন যে শেখ হাসিনা এই স্বৈর শাসক পতন না হওয়া পর্যন্ত
কেউ স্কুলে যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা হলে যাবে, কিন্তু কোনো প্রকার পরীক্ষা বা ক্লাসে অ্যাটেন্ড করবে না এবং স্লোগান থাকবে, আপনি স্কুল খোলা রেখেছেন, আপনি আপনার শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এদের সাথে আপনারা হাডুডু খেলেন, আপনারা ডুগডুগি বাজান। আপনি যতদিন পর্যন্ত পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত ইভেন কিন্ডারগার্টেনের বাচ্চাকেও স্কুলে পাঠানো হবে না। আর সবশেষ সেটা হচ্ছে, আমি মাসুকে আপনাকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন 3 বিলিয়নে নেমে এসেছে। এটা কিন্তু আক্ষরিক অর্থে শেখ হাসিনা ইজ এ ক্রাইসিস, ইজ এ প্রবলেম। এই 3 বিলিয়ন শেষ হতে আমরা অর্থনৈতিক বিষয়টা আগামীকাল আবার শেষ করে দিচ্ছি। আমার অর্থনীতি নিয়ে আমি আলাপ করছি না, আমি শেষ করে দিচ্ছি। আপনার যে 2-3 বিলিয়ন, এটা 2 থেকে 3 মাসে শেষ হয়ে যাবে। তো 2 থেকে 3 মাসে যদি শেষ হয়ে যায়, আমাদের ইনকামের বড় দুইটা রাস্তা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে রেমিটেন্স। প্রতি মাসে আমাদের এক্সপোর্ট হয় 3 বিলিয়ন, রেমিটেন্স যায় হলো প্রতি মাসে 2 বিলিয়ন। আমরা যে এখানে যারা প্রবাসী ভাইরা আছি, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমরা আগামী 3 মাস আমরা সকল প্রকার রেমিটেন্স বন্ধ করে দিব, আনলেস শেখ হাসিনা যদি রিজাইন না করে। তাহলে যদি প্রতি মাসে আমরা যদি $2 বিলিয়ন যদি আটকে দিতে পারি, আমার খরচ হলো 6 বিলিয়ন, ইনকাম হয় 5 বিলিয়ন, যদি আমি 2 বিলিয়ন এখানে আটকে দিতে পারি, তাহলে প্রতি মাসে 3 বিলিয়ন ডেফিনিট থাকবে। তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনার আম, সালা, কলা, লিচু, সেক্ষেত্রে পুলিশের আইজি, রেবের ডিজি, সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধান বা ভারতীয় মোদী কেউই শেখ হাসিনাকে উদ্ধার করতে পারবে না। সো আলটিমেটলি তাকে ক্ষমতা থেকে যেতে হবে। আপনি হয়তো সাময়িকভাবে আন্দোলনটা হয়তো স্থগিত করতে পারবেন, এটা দিয়ে হয়তো আপনি আরো 10 দিন, 15 দিন, 1 মাস হয়তো সার্ভাইভ করতে পারবেন, কিন্তু আলটিমেটলি শেখ হাসিনা আপনাকে যেতে হবে এবং যেতে হবে। ধন্যবাদ। আপনাকে স্যালুট